দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। নতুন আয়কর আইন অনুযায়ী বিদেশি সম্পদ থাকলে ঘোষণা দিতে হবে করদাতাকে খসড়া প্রকাশ। এক বছরে কয়লার দাম বেড়েছে প্রায় 2.5 গুণ। ইটভাটা থেকে শুরু করে সিমেন্ট খাতে অস্বস্তি। বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় প্রতিশ্রুত $100 বিলিয়ন তহবিলের আকার বাড়ছে না। অগ্রগতি ছাড়াই শেষ হলো COP26। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। বিদেশি সম্পদ থাকলে তা আয়কর বিবরণীতে উল্লেখ করতে হবে আসছে বছর থেকে। প্রস্তাবিত আয়কর আইনে এই বিধান রাখা হয়েছে। একই সঙ্গে কর কর্মকর্তাদের ক্ষমতা কমানোর কথাও বলা হয়েছে নতুন আইনে। যদিও বাংলা লেখা এই আইনের ভাষা সহ বিভিন্ন নীতি নিয়ে প্রশ্ন তুলে বিশ্লেষকরা বলছেন বাস্তবায়নই এর বড় চ্যালেঞ্জ। 10 বছরের চেষ্টায় প্রায় 100 বছরের পুরনো আয়কর আইন বদলের উদ্যোগ শেষ করে এনেছে রাজস্ব বিভাগ। এরই মধ্যে এর খসড়া এনবিআর এর ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। 28টি অংশের আইনটি সরকারের নীতি মেনে বাংলায় লেখা হয়েছে, কিন্তু তা কতটা সহজবোধ্য? কিছু দুর্বোধ্য বাংলা শব্দ আছে, যেমন আপনাকে যদি বলি উপচিতি, এখন আপনারাই বলুন উপচিতি মানে কি, উপচিতি মূল্য কি মানে কি। ওনাদের কাছে বই আছে স্ট্যান্ডার্ড, তারা মনে করে প্রমিত বাংলা ধৈরাগুলি করছেন, বাট বাস্তবতা আইনের ক্ষেত্রে এটা যদি করতেও হয়, সাথে যদি ব্র্যাকেটে ইংরেজিটা বলে দেন, এটা কি বলে, এটা নিষিদ্ধ কিছু হয় না। তো ওই ক্ষেত্রে যদি করতো তাহলে এটা ইজি অ্যাপ্লিকেশন হতো, যে আমি এখানে উপচিতি বলতে অ্যাপ্রিসিয়েশন বা এটা মিন করেছি। খসড়া আইনে স্পষ্ট করা হয়েছে উৎসে কর সহ কর হিসেবের নিয়ম। করদাতার ব্যাংক হিসেবে বাড়তি করের টাকা ফেরত পাঠানোর বিধানও রাখা হয়েছে সেখানে। বিদ্যমান আইনে অডিট, নির্বাচন পদ্ধতি আর এর কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট কোনো কর্মপদ্ধতি না থাকলেও প্রস্তাবনায় তা রাখা হয়েছে। একজনের ফাইলই প্রতি বছর অডিটে পড়ে যায়, আর যিনি অডিট থেকে এস্কেপ হয়ে যাচ্ছেন উনি, তার হয়তো অডিটে আসে না। এই যারটা অডিটে আসে না বা যারটা বারবার আসে, যে কমপ্লেনটা হলো যে এখানে একটা অনৈতিকতার একটা অন্য কিছু লেনদেনের মাধ্যমে এই সিদ্ধান্তটা হয়। যখন একটা পলিসির মাধ্যমে হবে, একটা ক্রাইটেরিয়া ভিত্তিক হবে, এবং সেটা যদি কম্পিউটার ভিত্তিতে হয় এবং র্যান্ডম ভিত্তিতে যে সিলেকশনটা হয়, আশা করা যায় যে এই যে কমপ্লেনটা এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে। হিসাব বিবরণী নিরীক্ষা নিয়ে এমন শঙ্কার বড় কারণ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষমতা আর তার প্রভাবে করদাতার হয়রানি। নতুন আইনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্ববিবেচনা প্রসূত সেই ক্ষমতা কমানোর কথা বলা হয়েছে। ডিসক্রিপশনারি পাওয়ার কিছু কিছু ক্ষেত্রে কমানো যেতে পারে, যেই ক্ষেত্রে মনে হয় যে এই জায়গায় ডিসক্রিপশনের প্রয়োজন নাই, সেই জায়গাগুলোতে সুনির্দিষ্টভাবে কোনো এখানে ব্যাখ্যা দেখছি না যে কোনগুলো চিহ্নিত করা হয়েছে যে এই ডিসক্রিপশনগুলো বিদ্যমান আইনে আছে কিন্তু এর প্রয়োজন নাই, সেরকম কোনো ব্যাখ্যা আমি এর মধ্যে পেলাম না। নতুন আয়কর আইনে দেশের নাগরিকদের বিদেশে থাকা সম্পদ খুঁজে বের করার উপায়ও তৈরি করা হয়েছে। বলা হয়েছে বিদেশে গাড়ি, বাড়ি সহ অন্য সম্পদ থাকলে সেই তথ্য জানাতে হবে। আমাদের প্রায় এই মুহূর্তে 36টা দেশের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি আছে, তার আলোকে এগুলো সমাধান হতে পারে। তবে যেটা আমার কাছে মনে হচ্ছে যে সাধারণভাবে যদি কেউ এরকম আইনের বাইরে যে বা মানি লন্ডারিংয়ের আশ্রয় নিয়ে যদি বাইরে প্রচার করেন, তিনি তো কোনো অবস্থাতেই এই সম্পদ দেখাবেন বলে আমার মনে হয় না। এনবিআর তাদের ওয়েবসাইটে প্রকাশিত খসড়া আইনটির উপরে অংশীজনদের মতামত চেয়েছে 25শে নভেম্বরের মধ্যে। যদিও বিশ্লেষকরা মনে করেন এই সময়সীমা আরও বাড়ানো প্রয়োজন। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গত এক বছরে আন্তর্জাতিক বাজারে 2.5 গুণ বেড়েছে কয়লার দাম। অর্থনীতিতে গতি ফেরার সাথে সাথে বিশ্বে কয়লার চাহিদা বৃদ্ধিকেই এর বড় কারণ হিসেবে দেখছেন আমদানিকারকরা। কয়লার দাম বাড়ায় উৎপাদন ব্যয় বেড়ে গেছে ইটসহ সিমেন্ট ও স্টিলের। এমন অবস্থায় আবাসন শিল্পের এসব উপকরণের দাম বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। বছরে প্রায় 50 লাখ টন কয়লার চাহিদা রয়েছে দেশে, যার প্রায় পুরোটাই আমদানি করা হয় ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ভারত থেকে। গত এক বছরে আন্তর্জাতিক বাজারে কয়েক গুণ বেড়েছে কয়লার দাম। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে এক বছর আগে প্রতি টন কয়লার দাম ছিল $62, গেল 12ই নভেম্বর যা $153 বেচাকেনা হয়েছে। অর্থাৎ এক বছরে বিশ্ববাজারে পণ্যটির দাম বেড়েছে 2.5 গুণ। প্যান্ডেমিকের পরে যখন তারা কাজকর্ম শুরু করেছে, তখন দেখা গেছে যে পাওয়ার একটা হিউজ শর্টেজ। এই শর্টেজ কভার করতে যে চায়না এমন একটা পর্যায়ে চলে গেছে এবং আসেও এখন তারা সেই পর্যায়ে
যে যেখানে যত কয়লা পাওয়া যায়, এলএনজি পাওয়া যায়, সব তারা কিনে নিচ্ছে, যে দাম হোক। দেশে প্রতি বছর যত কয়লা আমদানি হয় তার ৯৫ ভাগই ব্যবহার হয় ইটভাটাগুলোয়। কাজেই কয়লার দাম বাড়ায়, খরচ বেড়েছে ইট তৈরিরও। ইটভাটা মালিকদের হিসেবে একটি ইট তৈরিতে যেখানে ৫ থেকে ৬ টাকা ব্যয় হতো, কয়লার দাম বাড়ায় তা দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে। এমন অবস্থায় মৌসুম শুরু হলেও উৎপাদনে যেতে ভয় পাচ্ছেন ইটভাটা মালিকরা। গত বছর আমরা নভেম্বর ডিসেম্বরে কয়লা কিনেছি ৮ থেকে ৯ হাজার টাকা টন। আর এই বছর এই কয়লাই প্রথম সারির থেকে মনে করেন কিনতে গেলে প্রায় ২৩ থেকে ২৬ হাজার টাকা টন কিনতে লাগতেছে। ওই হিসাবে আমরা ধরেন ৯ টাকা বিক্রি করতেছিলাম গত লাস্ট ইয়ারের প্রোডাকশন থেকে, কিন্তু এইবার তো স্টার্টিং এ প্রোডাকশন রেটই বেশি, প্রায় ১২-১৩ টাকার উপরে বিক্রি করতে হবে যদি এই রেটে কয়লা কিনি আমরা। কয়লার দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সিমেন্ট শিল্পেও। এ খাতের উদ্যোক্তারা বলছেন, কয়লার দাম বাড়ায় সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল ক্লিংকারের দাম বেড়ে গেছে ৫০ ভাগেরও বেশি, যা বাড়িয়ে দিয়েছে উৎপাদন ব্যয়। ক্লিংকারের প্রাইস ছিল $42, বর্তমান ক্লিংকারের প্রাইস প্রায় $64-65। তো এই প্রাইসের ওই কয়লার উপরেই বা গোল্ড প্রাইসের কারণেই একটা ইম্প্যাক্ট হয়েছে। এমন অবস্থায় দাম স্বাভাবিক রাখতে কয়লা আমদানিতে কর ছাড় সুবিধা চান আমদানিকারক ও শিল্প উদ্যোক্তারা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কয়লা ব্যবহার বন্ধ নয়, ধীরে ধীরে এটি থেকে সরে আসার ঘোষণা দিয়ে জলবায়ু সুরক্ষায় একটি চূড়ান্ত ঘোষণায় একমত হলেন বিশ্ব নেতারা। COP26 সম্মেলনে ঐক্যমতে পৌঁছানোর এটি প্রথম জলবায়ু চুক্তি যাতে কয়লার ব্যবহার কমানোর পরিকল্পনা আছে। তবে অমীমাংসিত রয়ে গেছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর বছরে $200 কোটি সহায়তা দেবার বিষয়টি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। It is now decision time, and the choices that you are set to make are vitally important. They launch a decade of increasing জীবাশ্ম জ্বালানিগুলোর মধ্যে কয়লার ব্যবহার বন্ধ করা অন্তর্ভুক্ত করে একটি মুখরক্ষার জলবায়ু চুক্তিতে পৌঁছাতে প্রায় সবাইকেই রাজি করেছিলেন গ্লাসগো সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা। হঠাৎ সভামঞ্চে উঠে পড়েন ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। কয়লা বাতিলের নীতি পরিবর্তনের দাবি তোলেন তিনি। এতে সমর্থন ছিল চীন ও অস্ট্রেলিয়ার মতো দেশের। Accelerating effort to phase down unabated coal power and phase out inefficient fossil fuels. শেষ মুহূর্তে এমন বাগড়ায় সম্মেলনের বর্ধিত শেষ দিনেও কার্যক্রম দীর্ঘায়িত হয়। এক পর্যায়ে নমনীয়তা দেখাতে বাধ্য হন শর্মা। দিন দরবার শেষে কয়লার ব্যবহার বন্ধের বদলে ধীরে ধীরে কমানোর কথা লেখা হয় চুক্তিতে। A revised version, a written version, will be issued shortly. Hearing no objections, it is so decided. কয়লা বা জীবাশ্ম জ্বালানির ব্যাপারে সম্মেলনে বড় সিদ্ধান্ত যেমন আনা যায়নি, তেমনি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে আটকে রাখার পরিকল্পনাও হোঁচট খেয়েছে এবারের সম্মেলনে। প্যারিস চুক্তির লক্ষ্য এড়িয়ে প্রভাবশালী দেশগুলো বরং ২ ডিগ্রির আলোচনায় আগ্রহী ছিল, যেটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো বলছে প্রতারণা শামিল। The difference between 1.5 and 2 degrees is a death sentence for us. Our profound disappointment with the change in the language on coal from phase out to phase down. একইভাবে অনেকটাই খালি হাতে ফিরেছে বাংলাদেশের মতো উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলো। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ২০২০ সালের মধ্যে বছরে যে $100 বিলিয়ন দেওয়ার কথা ছিল তার বিষয়েও কোনো অগ্রগতি হয়নি, বরং এখন বলা হচ্ছে ২০২৫ সাল থেকে এই সহায়তা বাড়তে পারে। We are describing this COP as a abject failure because it hasn't been able to rise to the occasion of dealing with loss and damage. It doesn't matter what else they do. That was our issue. বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও রোববার ঢাকায় এক প্রতিক্রিয়া জানিয়েছেন, COP26 নিয়ে যতটা আশা করেছিলেন তা হয়নি। COP26, we had a high ambition and expectation of COP26, and my feeling is the COP26 can accomplish more. Unfortunately, you see, it didn't happen. এবারে জলবায়ু সম্মেলনে নতুন ঘোষণায় কার্বন নির্গমন রোধে পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি, নিয়মিত পর্যবেক্ষণের কথা বলা হয়েছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে কার্বন ডাই অক্সাইড নির্গমন প্রায় অর্ধেকে নামিয়ে আনা ও মিথেন নির্গমন রোধের রূপরেখা দেওয়া হয়েছে। এর আগে পরিবেশ রক্ষায় বন উজাড় বন্ধে সম্মত হয় ১৯০টি দেশ ও সংস্থা। জাহিদুর রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যে জ্বালানি তেলে চালিত গাড়ি তৈরি বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্বের বড় 6টি অটোমোবাইল কোম্পানি। যে তালিকায় আছে ফোর্ড, মার্সিডিজ বেঞ্জ, ভলভো, টাটার মতো কোম্পানি। 2040 সালের মধ্যে বিশ্ববাজারে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ি বিক্রি বন্ধ করবে বলে জানিয়েছে কোম্পানিগুলো। পরিবেশ রক্ষায় কার্বন নিঃসরণকারী গাড়ির ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্বের 30টি দেশ ও একাধিক প্রতিষ্ঠানও। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বের মোট কার্বন নিঃসরণের 10 ভাগই আসে সড়কে চলা বিভিন্ন যানবাহন থেকে। শঙ্কার বিষয় হলো অন্যান্য খাতের তুলনায় এই খাতটি থেকে কার্বন নিঃসরণের হার বাড়ছে দ্রুত গতিতে। এমন অবস্থায় গ্যাসোলিন এবং ডিজেল চালিত গাড়ি বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্বের বড় 6টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড, মার্সিডিজ বেঞ্জ, ভলভো, বিওয়াইডি কোম্পানি লিমিটেড, জাগুয়ার ল্যান্ড রোভার এবং টাটা মোটরসের একাংশ। গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যকে সামনে রেখে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানগুলো। For Ford, we not only want to build high quality vehicles at scale, but we want to do so in a way that it saves, it's good for the planet and it's good for the environment. ঘোষণা অনুযায়ী 2035 সালের মধ্যে বড় দেশগুলোতে গ্যাসোলিন ও ডিজেল চালিত গাড়ি বিক্রি বন্ধ করবে প্রতিষ্ঠানগুলো। আর 2040 সাল নাগাদ বিশ্ববাজারে নতুন কোনো গ্যাসোলিন ও ডিজেল চালিত গাড়ি বিক্রি করা হবে না। এ ধরনের গাড়ির বদলে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে বিনিয়োগের কথা জানিয়েছে প্রতিষ্ঠানগুলো। The industry will not start if the industry don't believe this will happen. And that's why I think it's so important to have a very clear signal from governments that now electric cars will come. তবে ডিজেল চালিত গাড়ি বন্ধে একমত হয়নি জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করে প্রতিষ্ঠানটি। কার্বন নিঃসরণ কমানোর এই উদ্যোগে সামিল হয়নি ভক্সওয়াগেন এবং নিশান রেনল্ট। শুধু প্রতিষ্ঠানই নয়, গ্যাসোলিন ও ডিজেল চালিত গাড়ি ব্যবহার না করার ঘোষণা দিয়েছে বিশ্বের 30টি দেশ। যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে, পোল্যান্ড, সুইডেন এমনকি ভারতও 2040 সালের মধ্যে ডিজেল চালিত গাড়ির ব্যবহার বন্ধে সম্মত হয়েছে। We have a whole infrastructure around transportation that's focused on fossil fuel. In the next 15 years, at least for cars, we have to completely transition globally to electric vehicles powered by renewable energy. As you can imagine, that's going to be challenging. যাত্রী সেবার ক্ষেত্রেও ডিজেল চালিত গাড়ি ব্যবহার না করার ঘোষণা দিয়েছে উবার এবং লেজার প্ল্যান। উবার জানিয়েছে 2030 সালের মধ্যে শতভাগ বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করে যাত্রী সেবা দেবে প্রতিষ্ঠানটি। We must all embrace this once in a generation opportunity to clean up urban transport. And actually Uber, we will play our part. And we have set ambitious targets in line with this declaration, which include to be an emission-free mobility platform by 2030 in Europe and North America. হিসেব বলছে 2013 সালের পর থেকে লিথিয়াম আয়ন ব্যাটারির দাম প্রায় 80% কমেছে, যা বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয় COP26 সম্মেলনে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমদানি রপ্তানি বাণিজ্যে শুরু হয়েছে জ্বালানির দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব। পণ্য হ্যান্ডলিংয়ে 23% হারে মাসুল বাড়িয়েছে বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডিগুলো। এ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরার সাথে ছিলেন রবিউল টিপু। চট্টগ্রাম বন্দর দিয়ে তৈরি পোশাক সহ 38 ধরনের পণ্য আমদানি রপ্তানি হয় বেসরকারি আইসিডি বা কন্টেইনার ডিপোর মাধ্যমে। ডিজেলের দাম বৃদ্ধির পর কন্টেইনার ডিপোর মালিকরা 5 ধরনের সেবার মাসুল 23% হারে বাড়িয়েছেন। নীতিমালা অনুযায়ী এভাবে চার্জ বাড়ানোর সুযোগ না থাকলেও আইসিডি মালিকদের সংগঠন বিগডা বলছে খরচ সমন্বয় করতেই এটি করা হয়েছে। আমাদের বেসরকারি অবডকগুলোতে যেসব সেবা ডিজেলের সাথে সম্পৃক্ত, ডিজেল ইউটিলাইজেশনের সাথে সম্পৃক্ত, সেই সব সেবা খাতের চার্জ আমরা ঠিক 23% বাড়িয়েছি বিগত 4 তারিখ থেকে। সুতরাং এটা কোনো মূল্যবৃদ্ধি নয়, এটা হচ্ছে আমাদের রেটের সমন্বয় ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে। বিজিএমইএ বলছে কোনো রকম আলোচনা ছাড়া বিগডার এই সিদ্ধান্ত অনৈতিক ও অন্যায়। আমদানি রপ্তানি বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলছেন তারা। ওরা গভর্নমেন্টের সাথে বসে নাই, বাণিজ্য মন্ত্রণালয়কেও জানায় নাই, এটা এনবিআরকেও জানায় নাই। হঠাৎ করে অবডকের চার্জটা আমাদের ম্যানুফ্যাকচারের উপর তুলে দিচ্ছে। যদি একটা ন্যায়ভাবে আসতো তাহলে আমরা এটা ভবিষ্যতে বায়ারকেও বলতে পারবো, বা আমাদের একটা টাইম ফ্রেম। আমরা এই অর্ডারগুলো নিয়েছি 3 মাস আগে, তখন তো আমরা এই ক্যালকুলেশন, এই বৃদ্ধির ক্যালকুলেশনটা করি নাই। তো এটাও সম্পূর্ণ অনৈতিক এবং ব্যবসাটা আসলে এখন কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ব্যবসায়ীরা বলছেন ক্রেতাদের নির্ধারিত আইসিডিতে পণ্য পৌঁছে দেয়া তাদের দায়িত্ব, এর পরের দায়িত্ব বায়ার ও তাদের এজেন্টদের, তাই বাড়তি চার্জ তারা দেবেন না। অবডকে কিন্তু চার্জটা কিন্তু চাইলে বায়ার থেকে নিতে পারে, কারণ অর্ডারগুলো কিন্তু ওরা এই যে আপনার শিপিং লাইন, এরা কিন্তু কার্গোটা নিচ্ছে কিন্তু আমাদের থেকে, বাট পেমেন্টটা নিতে চাচ্ছে, ব্যবসাটা নিচ্ছে কিন্তু বায়ারদের থেকে।
চট্টগ্রামে বেসরকারি 19টি অফডক বছরে প্রায় 10 লাখ কন্টেইনার হ্যান্ডলিং করে এবং দেশের প্রায় 90% পণ্য রপ্তানি এই অফডকগুলোর মাধ্যমে হয়। নতুন চার্জ কার্যকর হলে 20 ফুট আকারের কন্টেইনারে খরচ 4,140 টাকা থেকে বেড়ে 5,092 টাকা হবে। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচক ধারায় সপ্তাহ শুরু করলো ঢাকার পুঁজিবাজার। সার্বিক সূচক ডিএসসি এক্স 65 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6,930-এ। বেচাকেনা হয়েছে 1,111 কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 68টির, কমেছে 273টির, আর অপরিবর্তিত আছে 32টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিবেল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেট 66 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে উইথ 26% ডিক্রিজ ইন টার্নওভার। আমরা দেখেছি যে সবগুলো লার্জ ক্যাপ সেক্টরই আজকে কারেকশন পরিলক্ষিত হয়েছে, তবে এর মধ্যে এনবিএফআই সেক্টরে সবচেয়ে বেশি কারেকশন হয়েছে। একই সাথে আমরা যদি টার্নওভার বেসিসে সেক্টরাল মুভমেন্টের দিকে তাকাই, আমরা দেখব যে ব্যাংকিং সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, ফলোড বাই টেক্সটাইল সেক্টর। এখন আমরা যদি টার্নওভারের বেসিসে শেয়ারসের দিকে তাকাই, আমরা দেখব যে বেক্সিমকো লিমিটেড সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, ফলোড বাই ব্র্যাক ব্যাংক অ্যান্ড ওরিয়ন ফার্মা। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে রাখবে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।